नमस्ते फ्रेंड्स। आज के नारी दिवस 8ই মার্চ। যদিও এই নারী দিবস, পুরুষ দিবস, মাতৃ দিবস, পিতৃ দিবস এই বিষয়গুলো ভারত সভ্যতার বৈশিষ্ট্য নয়। আমাদের কাছে তো প্রতিটা দিনই নারী দিবস। আমাদের জন্য কিন্তু আলাদা করে কোনো নারী দিবস ব্যাপারটা নেই, কারণ ভারত সভ্যতায় নারী পুরুষের ভেদাভেদটা মূলত নেই। হ্যাঁ, আমি প্রাচীন সভ্যতার কথাই বলছি, আদি ভারত সভ্যতার কথাই বলছি। আমাদের ভারত সভ্যতায় নারী দিবসের উদযাপন হয় পাশ্চাত্যের নারীদের জন্য। পাশ্চাত্যের নারীদের কিন্তু নিজেদের স্বাধীনতা অর্জন করার জন্য লড়াই করতে হয়েছিল। চার্চ কিন্তু পাশ্চাত্যের নারীদেরকে পুড়িয়ে মেরেছিল। সেই ভাবধারাটা নারীদের প্রতি পাশ্চাত্যের ভাবধারা আর প্রাচ্যের ভাবধারা এক নয়। ভারত সভ্যতার ভাবধারা তো একেবারেই এক নয়। ফলে পাশ্চাত্যের নারীরা কিন্তু একটা মুভমেন্ট করে, একটা লড়াই করে নিজেদের অধিকার তাঁরা অর্জন করে নিয়েছিলেন, এবং তখন থেকেই সেই লড়াইয়ে তাদের জয়কে সেলিব্রেট করতেই এবং সেই জয়কে কোমেমোরেট করেই নারী দিবসের উদযাপন। অর্থাৎ এই নারী দিবসের উদযাপনটা পাশ্চাত্যের নারীদের জন্য প্রাসঙ্গিক, ভারতের নারীদের জন্য নয়। কারণ ভারতের নারীরা তো কোনো দিনই তারা মানে তাদেরকে আদারাইজ করা সমাজ থেকে, তারা অন্য কেউ নয়। তারা পুরুষকে সেবা করবার জন্য তাদের সৃষ্টি। এই ভাবধারাটা ভারতীয় ভাবধারা নয়। এই ভাবধারাটা অন্য সংস্কৃতির ভাবধারা, যেটা ভারতবর্ষ কখনো দেখেনি। 1000 বছর আগে পর্যন্ত ভারতবর্ষ এই ভাবধারার সাথে পরিচিত ছিল না। ফলে নারী দিবস আমাদের নিজস্ব কনসেপ্ট নয়। নারীকে নারী বলেই ছোট করে ও যৌনতার সামগ্রী হিসেবে দেখানোর যে আব্রাহামিক প্রভাব বঙ্গ সমাজের উপর পড়েছে, তার দূরীকরণে স্কুল শিক্ষা ক্ষেত্রে উপযুক্ত চর্চা আবশ্যক। সমাজ গঠনে মহীয়সী নারীর ভূমিকা সম্বন্ধে স্কুলে পড়ানো আরো বেশি করে প্রয়োজন, এবং এর জন্য ইউটিউবের মতো সমাজ মাধ্যমও ব্যবহৃত হতে পারে। কিন্তু সমাজ মাধ্যমের নেশার খপ্পর থেকে আমাদের ছেলে মেয়েদেরকে উদ্ধার করা, সেটাও কিন্তু একই রকম প্রয়োজন। সুতরাং আমরা সমাজ মাধ্যমে এগুলো শেখাবো, নাকি স্কুল শিক্ষার মাধ্যমে আমরা শেখাবো? আমাদের ছোটবেলায় কিন্তু আমাদেরকে পড়ানো হতো বিভিন্ন মহীয়সী নারী এবং মহাপুরুষদের জীবনী। তো সেখানেও সমাজ গঠনে মহীয়সী নারীর কতটা রোল আছে, ভূমিকা আছে, সেই সম্বন্ধেও কিন্তু পড়ানো স্কুল শিক্ষার অঙ্গ হওয়া উচিত। এবং তারপর অবশ্যই আর্থিক স্বনির্ভরতা, সেটা ভীষণভাবে দরকার। কারণ আমরা জানি আমাদের রাজ্যে গাধার খাটুনি আছে, মানে বিনে পয়সার কাজ বাড়ছে, কিন্তু সত্যি গেইনফুল এমপ্লয়মেন্ট বাড়ছে না। ফলে সেখানে একটা ভাতার প্রশ্ন এসে যাচ্ছে, এবং ভাতার দিকে সেই কারণেই নেতিবাচক দৃষ্টি না দিয়ে ভাতার দিকে ইতিবাচক দৃষ্টি দেওয়া প্রয়োজন। এবং ভাতাকেও কিন্তু ইনসেন্টিভাইজ করা যায়। মনে করুন সমস্ত নারীর জন্য একই 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার কেন? বিভিন্ন নারীর কোয়ালিটি এবং সমাজে পরিবারে তার অবদান অনুযায়ী তার ভাতাও অন্যরকম হতে পারে, এবং সেটাকে কি করে কম্পিউট করা যায় তারও মডেল হওয়া সম্ভব। মানে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব সেটাও হওয়া সম্ভব, করা যায় মোট কথা। এবং আমার মতে ভাতাকে ইনসেন্টিভাইজ করা উচিত সবার জন্য। সব মুড়ি মিস্ত্রির একদর হওয়ার কথা নয়। এবং আরও একটা আমার বারবার মনে হয়েছে যে ধরুন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বিভিন্ন হার্ডওয়্যার এবং মেকানিক্যাল রিপেয়ারিং, গ্যাজেট সার্ভিসিং, এই সমস্ত ক্ষেত্রগুলো মূলত পুরুষ প্রধান। তো এই সমস্ত ক্ষেত্রগুলোতেও কিন্তু মেয়েরা অনায়াসে কাজ করতে পারে। মেয়েরা কি ইলেকট্রিশিয়ান হতে পারে না? মেয়েরা কি প্লাম্বিংয়ের কাজ করতে পারে না? জলের লাইন তৈরি করার কাজ কি তারা করতে পারে না? অবশ্যই পারে। মেকানিক্যাল সার্ভিস পার্সন হতে কি মেয়েরা পারে না? পারে। এসি সার্ভিসিং করতে পারে, সবটাই করতে পারে।
সুতরাং সেই সব ক্ষেত্রেও যদি মেয়েদেরকে কাজ শেখানো হয়, তাহলেও কিন্তু মেয়েদের প্রতি সমাজের যে দৃষ্টি, কারণ এগুলো পুরুষ প্রধান ক্ষেত্র, তো কোনো মেয়ে যখন দেখা যাচ্ছে কোনো মেয়ে ইলেকট্রিশিয়ান কাজ সারিয়ে ইলেকট্রিশিয়ানের কাজ করে দিয়ে চলে গেল, তখন তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি অটোমেটিক্যালি বদলে যেতে পারে। এই পরিবর্তনটা আসা উচিত। এবার সবচাইতে যেটা বড় কথা, শুধু কর্মসংস্থান নয়, বিবাহ ও পরিবারমুখী হওয়ার বিষয়টি সম্পর্কে ইতিবাচক মনোভাবের পুনর্জাগরণ অপরিহার্য। নারী সুরক্ষার অন্যতম কারক হয়ে উঠবে সেইটি। অতীতের পরিবারমুখী নারীরা ছিলেন শারীরিক ও মানসিকভাবে অবলা নন, বরং অতি সবলা, যারা বড় বড় পরিবারকে আগলে রাখতেন। বিরাট বিরাট পরিবার, এক একটা পরিবারে এবেলা ওবেলা মিলে 50-50-100 জনের পাত পড়তো। সেই পরিবারগুলোকে সামলাতেন যে নারীরা, তারা কি অবলা নারী ছিলেন? একেবারেই নয়। আমরা কিন্তু লীলা মজুমদারের গল্পে এবং পুরনো সাহিত্যে এরকম নারীদের দেখা পাই। আমাদের নিজেদের বাড়ির কাহিনী, পুরনো ঠাকুমা দিদিমাদের মুখে শোনা গল্পগুলো রেফার করলেও আমরা পাই। সুতরাং লীলা মজুমদার তথা আশাপূর্ণা দেবীর গল্পে এমন সব নারী রত্নদের দেখা আমরা পাই। প্রতি গৃহের তথাকথিত অশিক্ষিত ঠাকুমা, পিস ঠাকুমা, দিদিমা, পিসিমণি, মাসিমণিরা পরিবার, সংসার ও সমাজকে আগলাতেন দু হাতে। ফলে রাষ্ট্রের ভাব জগৎটি থাকতো সুরক্ষিত। মানে আমি কিভাবে ভাববো, সেই চিন্তাটাকে কিন্তু এরা প্রভাবিত করতেন। যেটা আমি বলছি, ভারত সভ্যতা নারী কেন্দ্রিক। মানে যতই পুরুষতন্ত্র বলে আমরা বিরক্ত হই না কেন, চাচাই না কেন, বাড়ির মধ্যেটা কিন্তু কখনো পুরুষতান্ত্রিক ছিলও না, আজও নেই। চিরকাল বাড়ির ভিতরটা নারীতান্ত্রিক। এবং এই নারীরা কারা? নারীরাই শেখাতেন কি করতে হয় কি করতে হয় না। ভাব জগতের রাশ নারীদের হাতে। এবং অনেক কিন্তু এই ডোমেস্টিক ম্যানেজমেন্টের এহেন কাজকে আজকের সমাজ ছোট চোখে দেখে। ফলে বর্তমানকালের শহুরে নারী অনেকাংশেই বিবাহ ও পরিবার বিমুখ। কারণ বিবাহ হলো নারী নিষ্পেষণের একখানি প্রথা। এরকম একখানি ভাবধারার জন্ম বর্তমান ভারতীয় সমাজে হয়েছে। এটা কিন্তু সেই আব্রাহামিক ভাবধারা এবং মার্ক্সীয় ভাবধারা যে বিয়ে মানে নারীদের পক্ষে অপমানজনক। কিন্তু বিয়ে মানে যে অপমানজনক নয়, তার কারণ হলো, সেটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে ভারতীয় কনসেপ্টে বিয়ে বিষয়টা কি সেটাও আমাদের বোঝা দরকার। আমরা কিন্তু বিয়ে বলতে পাশ্চাত্যের বিয়ের কথা ভাবি। পাশ্চাত্য ভাবধারায় বিবাহ আর ভারতীয় ভাবধারায় বিবাহও কিন্তু এক জিনিস নয়। সুতরাং বিবাহ যে আদতেই নারী নিষ্পেষণের কোনো বিষয় নয়, বিবাহ যে আদতে নারীরও মানে নারীর এম্পাওয়ারমেন্ট নয়, বরং নারী কিন্তু পুরুষকে এম্পাওয়ার করছে। আমার হিন্দু বিবাহ মানে কিন্তু আদতে নারীর দ্বারা পুরুষটি এম্পাওয়ার্ড হচ্ছে। সেটা আমি সেই আলোচনায় এখন যাচ্ছি না, কারণ বিবাহ আদৌ নারী নিষ্পেষণ, মানে হিন্দু বিবাহ আদৌ নারী নিষ্পেষণের প্রথাই নয়, বরঞ্চ বিবাহের দ্বারা পুরুষটি এম্পাওয়ার্ড হচ্ছে নারীর দ্বারা। নারী যখনই পুরুষকে জয়েন করছে তখনই একমাত্র পুরুষ কমপ্লিট হচ্ছে, তার আগে পুরুষ কমপ্লিটই নয়। পুরুষ যোগ্য করতে পারবে না। সিঙ্গল ম্যান কোনো যোগ্যাধিকারী নয় যতক্ষণ না সে স্ত্রী নিয়ে, যে কারণে রামচন্দ্রকে যোগ্য করতে গিয়ে স্বর্ণসীতা বানাতে হয়েছিল। তো এখানে বিবাহ ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। পাশ্চাত্য, ওই যে বললাম, আমরা পাশ্চাত্যের দৃষ্টিতে নিজেদের ভাবধারাগুলোকে দেখতে শুরু করেছি। এই যে বিকৃতিটা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে যতদিন আমরা না আসছি, ততদিন কিন্তু ডিকলোনাইজেশন অফ মাইন্ড হবে না। এবং দেখুন, যে সমস্ত বিদুষী নারীরা অথচ উত্তরাধুনিক তথা পোস্ট ট্রুথ পিরিয়ডে নারীর আর্থসামাজিক বিকাশ হেতু এই যে নারী ছোট, নারী বিবাহ মানে নিষ্পেষণ, এই ভাবধারার দূরীকরণ অতি আবশ্যক। স্ত্রী পরিচয়টি যে অবমাননাকর নয়, বরং সমাজ ও রাষ্ট্রের মূল চালিকা শক্তি। মানে কারুর স্ত্রী হওয়া যে নিজে ছোট হওয়া নয়।
এটা আমরা জানি না কেন? কারণ আমরা কিন্তু আমাদের বিবাহ মন্ত্রগুলোও জানি না, বিবাহের কনসেপ্টটাই আমরা কিন্তু জানি না। বিবাহ মন্ত্রগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে কিন্তু আদৌ স্ত্রী হওয়া কোনো অগৌরবের বিষয়ই নয়, কিন্তু আমরা সত্যিই সেগুলো জানি না। আমরা মনে করি তোমার বউ হব কেন আমি, আমার কি নিজের কিছু নেই? আমি যে আসলে একজন বউ যে তার স্বামীকে এম্পাওয়ার করছে সেটা আমরা জানি না, কারণ আমরা বিবাহের মন্ত্রেরও মানে বুঝি না। আমাদের সংস্কৃত ভুলিয়ে দেওয়া হয়েছে, সংস্কৃত শেখানো বামফ্রন্ট এসে প্রথমে 5 বছরের মধ্যে আগে সংস্কৃত তুলে দিয়েছে, যাতে করে কেউ সংস্কৃত শিখতে না পারে, বুঝতেও না পারে জিনিসটা, যাতে করে এই ধরনের মানুষের মনের যে বিকৃতি সেটা আনা সম্ভব হয়। তো আমাদের এগুলো থেকে বেরিয়ে যেতে হবে। যে সকল বিদুষী নারীরা কর্মক্ষেত্রে উপযুক্ত অবদান রাখতে পারছেন না গৃহস্থালী সামলানোর প্রয়োজনে, যৌথ পরিবার তাদেরকে দিতে পারে কর্মস্থলে অধিক সময় ব্যয় করার সুযোগ। অর্থাৎ আজকে আমরা অনেক ছোট ছোট বাড়িতে বিভক্ত হয়ে পড়েছি সমাজ, ফলে আমাদের অনেক পরিবারের মহিলারা আছেন যারা পরিবারের প্রয়োজনে বাইরে তাদের যে ট্যালেন্ট সেটা বাইরে তারা দিতে পারছেন না, সময় পাচ্ছেন না। বাচ্চা কাদের কাছে রাখবেন? অথচ পরিবার যদি যৌথ পরিবার হতো, যৌথ পরিবারে বাচ্চা থাকতো, মহিলা অনায়াসে কাজে চলে যেতে পারতেন। কিন্তু যৌথ পরিবারকে ভেঙে ফেলা হয়েছে, খুব কনসিয়াসলি ভাঙা হয়েছে। অন্যদিকে হোম মেকিং এর অবদান দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে ঠিক কতখানি সেই বিষয়েও কাজ হওয়া দরকার। আসলে যারা হোম মেকার্স, যারা গৃহবধূ কোনো কাজ করছেন না, গৃহবধূর কাজগুলো সব বাদ দিয়ে সেই গৃহবধূকে বসিয়ে রেখে, গৃহবধূকে বাদ দিয়ে সমস্ত কাজগুলো বাইরের আমরা যখন হাউস হেল্পদেরকে দিয়ে করাই, তাহলে বুঝতে পারা যাবে যে ঠিক কতটা ওটা এক্সপেন্সিভ সেই কাজগুলো। অর্থাৎ গৃহবধূর কাজও অ্যাকচুয়ালি আর দেশের উৎপাদনে উল্লেখযোগ্য অবদান গৃহবধূরাও রাখছেন, তার একটা কোয়ান্টিফিকেশনও দরকার, এবং সেটা যে আদতে খুব ইম্পর্টেন্ট সেই বিষয়ে নানা রকমের বিজ্ঞাপনও তৈরি হওয়া দরকার, যাতে হোম মেকাররা ডিমোরালাইজড না হয়ে পড়েন। হোম মেকারদের ডিমোরালাইজ করার আমাদের কোনো কারণই নেই, কারণ হোম মেকাররাই কিন্তু বাড়ি, যখনই রাষ্ট্রের একক হলো পরিবার, যখন পরিবার শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকবে, তখনই কিন্তু একের পর এক ট্যালেন্টকে আমরা, যার যেখানে ট্যালেন্ট তাকে সেখানে প্লেস করে দিতে পারবো। আদারওয়াইজ কিছুতেই ভারতবর্ষের পক্ষে মানে উন্নত দেশ কি করে আমরা হব? মোট কথা মানে বাড়ির মধ্যে যদি সবার বিভিন্ন লোকের বিভিন্ন দিকে ট্যালেন্ট, যখন একটা বড় পরিবার যৌথ পরিবার হিসেবে প্রত্যেককে সাপোর্ট করবে, তখন প্রত্যেকটা ট্যালেন্টেরই কিন্তু বিকাশ হওয়া সম্ভব, আদারওয়াইজ সেটা সম্ভবই নয়। আসলে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার চাবিকাঠিটি রয়েছে নারীর শারীরিক বল, চরিত্র বল, শিক্ষা, কর্মসংস্থান এবং পরিবারমুখীনতার মধ্যে। পরিবারমুখী হতে হবে আমাদের প্রত্যেককে, আমরা পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছি, পরিবারমুখী হতে হবে। এবং বিবাহ ও মাতৃত্ব এই দুটো জিনিস থেকে মুখ ফিরিয়ে থাকলে নারী কেন পুরুষেরও আর জন্ম হবে না। মানে নারীরা যদি মনে করে আমি মাও হব না, বিয়েও করব না, বা বিয়ে করলেও আমরা মা হব না, তাহলে তো মানে সৃষ্টি থেমে যাচ্ছে একটা জায়গায় গিয়ে। এবং যে মহিলা খুব ট্যালেন্টেড, তার যদি সন্তান না হয়, তাহলে তার ট্যালেন্ট ক্যারিড ফরওয়ার্ড হচ্ছে না পরবর্তীতে। মাতৃত্ব অপরিহার্য। এবং সত্যি কথা বলতে কি, নারী জন্ম, ধরুন হোয়াট ইজ আ নারী? নারী আর কিছুই নয়, মানে আমরা যদি ছোট যেটা মানে যেগুলো নিম্ন শ্রেণীর প্রাণী, প্রথমে এককোষী প্রাণী থেকে শুরু, এককোষী প্রাণীগুলো তো একটা সেল থেকে দুটো থেকে চারটে, তো এরকমভাবে তো নিজে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কিন্তু যখন প্রাণীদেহ জটিল হলো, তখনই তো ফর দি সেক অফ রিপ্রোডাকশন বাইসেক্সুয়াল, প্রথমে বাইসেক্সুয়াল, তারপরে বাইসেক্সুয়ালিটি, তারপরে ইউনিসেক্সুয়ালিটি হয়ে মেল ফিমেল দুটো আমাদের মেল অ্যান্ড ফিমেল এন্টিটিস তৈরি হলো। তো সেই সূত্রেই মানুষেরই মেল ভার্সন অ্যান্ড ফিমেল ভার্সন, এছাড়া তো নারী পুরুষের অন্য কোনো ভেদাভেদ নেই, একই বিষয়। সুতরাং নারীর তো সৃষ্টি হলো
সন্তান ধারণ যাতে করতে পারে, ফর প্রোক্রিয়েশন। তো প্রোক্রিয়েট যদি কেউ করতে না চায় তাহলে তো সে তার মূল যে প্রাণী ধর্ম সেটা থেকেই আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। এবং সেটা যদি আমরা না করি তাহলে ট্যালেন্টকেও আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারছি না। আমার ট্যালেন্ট যদি কিছু থেকে থাকে, আমার যতক্ষণ না আই গিভ বার্থ টু চাইল্ড, ওয়ান অর মোর চিলড্রেন, ততক্ষণ তো আমি ট্যালেন্টকে পাস অনও করতে পারছি না। সুতরাং এই গোটা বিষয়টার মধ্যেই রয়েছে নারীর উইমেন এম্পাওয়ারমেন্টের চাবিকাঠি। শারীরিক বল, চরিত্র বল, শিক্ষা, কর্মসংস্থান এবং পরিবারমুখীনতা। মাতৃত্ব, পরিবারমুখীনতা অর্থাৎ বিবাহ ও মাতৃত্ব, এই সমস্ত কিছুর মধ্যেই আদতে নারীর এম্পাওয়ারমেন্টের চাবিকাঠিটি লুকিয়ে আছে। উইমেন্স ডেতে আমার মনে হলো এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি জানি না কেমন লাগলো জানাবেন, জানতে পারলে খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।